আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটির প্রশ্নবিদ্যার সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ের মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের ইতিহাস বিষয়ে যে একের দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ আজিও হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে গীত গোবিন্দম কাব্যের রচয়িতা ছিলেন এটা বে জয়দেব। এরপর দুয়েছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন এটা বে ধর্মপাল। এরপরে তিনে আছে মাওয়ালি রা ছিল এটা হবে পদাতিক সৈন্য। এরপরে চারে আছে হুমায়ুন নামার রচয়িতা হলেন এটা বে গুলবদন বেগম। এরপরে পাঁচে আছে পানিপথের প্রথম যুদ্ধ হয় এটা হবে 1526 খ্রিস্টাব্দে। এরপর ছয়ে আছে বাজারদর নিয়ন্ত্রণ করেন এটা হবে আলাউদ্দিন খলজি। এরপরে সাথে সুফিরা গুরুকে মনে করত এটা হবে পীর। এরপরে আটে কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন এটা হবে তুলুপ বংশ। এরপরে নয়ে বেকার সমস্যার সমাধানের জন্য একটি দপ্তর খোলেন এটা হবে ফিরোজ শাহ তুগলক। এরপরে 10এ আছে পৌরসভার প্রধানকে বলা হয় এটা হবে পৌর প্রধান। এরপরে 2 আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হতো এটা হবে ব্রহ্মদেও। এরপরে 2 এটা হবে শেষ শাহ গ্রান্টাং রোড নির্মাণ করেন। এরপরে 3 আছে শিবাজির 8 জন মন্ত্রীকে এটা হবে অষ্টপ্রধান বলা হতো। এরপরে 4 আছে তানসেন ছিলেন একজন বিখ্যাত এটা হবে সঙ্গীত শিল্পী। এরপরে 5 এটা হবে ভারতীয় সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান। এরপরে 3 থেকে আছে কস্তম্বের সঙ্গে খস্তম্ভ মেলাও। কস্তম্বে একটা আছে শ্রীকৃষ্ণ বিজয় এটা হবে মালাধর বসু। এরপরে 2টা আছে তাজমহল এটা হবে শাহজাহান। এরপরে 3 হচ্ছে বীরবল এটা হবে নবরত্ন সভা। এরপর 4 আছে আবুল ফজল এটা হবে ঐতিহাসিক। এরপর 5 আছে ব্লক এটা হবে গ্রাম নিয়ে গঠিত। এরপরে 4 দিকে আছে নিচের বাক্যগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো। 1 আছে শিখদের দশম গুরুর নাম গুরু গোবিন্দ সিংহ এটা ঠিক হবে। এরপরে 2 আছে আদিনা মসজিদ তৈরি করেছিলেন এটা হবে সিকান্দর এটা ভুল হবে। এরপরে 3টা আছে বিজয়নগরের রাজধানীর নাম হাম্পি এটা ঠিক হবে। এরপর 4 আছে পানিপথের প্রথম যুদ্ধে বাবর রুমি কৌশল ব্যবহার করেছিলেন এটা ঠিক হবে। এরপর 5 আছে ভারতের কোনো লিখিত সংবিধান নেই এটা ভুল হবে। এরপরে 5 দাগে আছে বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো। একে আছে আহমেদনগর বিজাপুর পাঞ্জাব গোলকোন্ডা এখান থেকে আলাদাটা হবে পাঞ্জাব। এরপর 2টা আলাদা হবে এটা অশ্বঘোষ। এরপর 3টা হবে আগ্রা। এরপর 4টা আলাদা যেটা হবে এটা হবে ইবন বতুতা। এরপর 5 আছে এটা হবে মহাদেশ। এরপরে 6 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। 6 দাগে 1 যেটা আছে মনসবদার কথার অর্থ কি। মনসবদার কথার অর্থ হলো পদমর্যাদা। এরপরে 2 আছে খলিফা কাদের বলা হয় এর উত্তরটি হলো এই যে হযরত মুহাম্মদের মৃত্যুর পর ইসলাম জগতের প্রধান শাসক ছিলেন খলিফা। আবার খলিফা হলেন ইসলাম ধর্মের প্রধান ধর্মগুরু। এরপরে 3টা আছে চর্যাপদকে আবিষ্কার করেন এটা হবে আচার্য হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন। এরপরে 4 আছে দাসবংশের প্রতিষ্ঠাতার নাম কে। দাসবংশের প্রতিষ্ঠাতার নাম হলো কুতুবউদ্দিন আইবক। এরপরে 25টা আছে অতীশ দীপঙ্কর কে ছিলেন এর উত্তরটি হলো বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ও শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন দীপঙ্কর শ্রীজ্ঞান বা অতীশ দীপঙ্কর। এরপরে 6টা আছে সুফিবাদ বলতে কি বোঝো এর উত্তরটি হলো মধ্যযুগে এক শ্রেণীর মুসলমান প্রচলিত ধর্মীয় নিয়মের বাইরে সহজ সরলভাবে আল্লাহর আরাধনার কথা প্রচার করেন এই মতবাদকে সুফিবাদ বলা হয়। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের মাঝামাঝি সময়ে ভারতের সুফিবাদ
জনপ্রিয় হয়ে ওঠে ভারতের সুফিবাদের মধ্যে চিশতি ও সুহরাওয়ার্দী সম্প্রদায় বেশি জনপ্রিয় ছিল। সুফিবাদের বৈশিষ্ট্য হলো এক, আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করা, 2 পবিত্র জীবনযাপন করা প্রভৃতি। এরপরে সাথীটা আছে চারমিনার ভারতের কোন শহরে অবস্থিত? চারমিনার ভারতের হায়দ্রাবাদে অবস্থিত। এরপরে 8 দেবী মনসাকে নিয়ে রচিত কাব্যের নাম লেখো। দেবী মনসাকে নিয়ে রচিত কাব্যের নাম হলো মনসা মঙ্গল। এরপরে 9টা আছে সিজদা বলতে কি বোঝো? এর উত্তরটি হলো এই যে দিল্লির সুলতান গিয়াসুদ্দিন বলবন তার দরবারে সিজদা ও পায়বস প্রথা চালু করেছিলেন। সিজদা প্রথার অর্থ হলো সুলতানের সামনে নতজানু হওয়া। এরপরে 10টা আছে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে সংবিধানের জনক বলা হয়। এরপরে 11টা আছে কে তামার নোট প্রচলন করেন? তবে মোহাম্মদ বিন তুগলক তামার নোট প্রচলন করেন। এরপরে সাথে দেখা আছে 2-3টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একই আছে জিজিয়া কর বলতে কি বোঝো? এর উত্তরটি হলো জিজিয়া কর মুসলমান শাসকরা অমুসলমান প্রজাতির কাছ থেকে জিজিয়া নামে এক বিশেষ ধরনের কর আদায় করত। এটি ছিল মাথাপিছু এক ধরনের কর। এর বিনিময়ে মুসলমান শাসকরা অমুসলমান প্রজাদের জীবন, নিজেদের ধর্ম পালন ও সম্পত্তি সুরক্ষা প্রদান করতেন। প্রথম জিজিয়া কর প্রচলন ভারতীয় উপমহাদেশে সিন্ধু প্রদেশে প্রথম আরব সেনাপতি মোহাম্মদ বিন কাসিম জিজিয়া কর চালু করেছিলেন। এরপরে এটা হচ্ছে দিল্লি সুলতানিতে জিজিয়া কর। দিল্লি সুলতানরা অমুসলমান প্রজাতির কাছ থেকে জিজিয়া কর আদায় করতেন, তবে জিজিয়া কর দিতে হতো না ব্রাহ্মণ, নারী, শিশু, দাস, সন্ন্যাসী, অন্ধ, খঞ্জ, গরিব ও উন্মাদ ব্যক্তিদের। এরপরে যেটা আছে 2 দাগিয়ে কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল? এর উত্তরটি হলো এই যে 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি হয়েছিল। শিবাজি ও ঔরঙ্গজেবের সেনাপতি রাজা জয়সিংহের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল। এরপরে তিনটা আছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? এর উত্তরটি হলো স্বতন্ত্রীকরণ মানে আলাদা করা। গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগকে আলাদা করা হয়। গণতন্ত্রে যাতে কোনোভাবেই সুবিচারের পথ বন্ধ না হয় তার জন্য ক্ষমতার কেন্দ্রগুলি আলাদা করাকে ক্ষমতার স্বতন্ত্রীকরণ বলা হয়। এরপরে 8 থেকে আছে 4-5টি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। এক যেটা আছে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল? এর উত্তরটি হলো দিল্লি সুলতানি প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর তার জামাই ইলতুৎমিশ দিল্লি সুলতান হন। সিংহাসনে আরোহণের পর ইলতুৎমিশ প্রধান 3টি সমস্যার সম্মুখীন হন। তার 3টি সমস্যা হলো 1 বিদ্রোহ। তার আমলে সাম্রাজ্যে বিভিন্ন এলাকায় বিদ্রোহ শুরু হয়েছিল, কিভাবে সেই বিদ্রোহ দমন করা যাবে। এরপর 2টা আছে মঙ্গল আক্রমণ। মঙ্গল বীর চেঙ্গিস খান তার সাম্রাজ্যের সীমান্তে উপস্থিত হয়েছিলেন, কিভাবে মঙ্গল শক্তির মোকাবিলা করা যাবে। এরপর 3টা আছে উত্তরাধিকার ও বিরোধ। দিল্লি সুলতানিতে তখন নির্দিষ্ট উত্তরাধিকারের নিয়ম চালু হয়নি, কিভাবে একটি রাজবংশ তৈরি করে উত্তরাধিকার সমস্যার সমাধান করা যাবে। কুতুবউদ্দিন আইবকের জামাই ইলতুৎমিশ সুলতান হওয়ার পর খলিফার অনুমোদন নিয়েছিলেন। এরপরে এটা আছে 2 দাগে দিন ই ইলাহি বলতে কি বোঝো? এর উত্তরটি হলো
মুঘল বাদশাহ আকবর সুলহি কুল আদর্শে দ্বীন-ই ইলাহি নামে এক নতুন ধর্ম প্রবর্তন করেন। সম্রাট আকবর ছিলেন উদার ও পরধর্ম সহিষ্ণু শাসক। তিনি সর্বধর্মের সমন্বয়ে দ্বীন-ই ইলাহি প্রবর্তন করে নিজেকে জাতীয় সম্রাট রূপে প্রতিষ্ঠিত করেন। দ্বীন-ই ইলাহি প্রবর্তনের পটভূমি প্রথমত আকবরের মা হামিদা বানু বেগম ও শিক্ষক আব্দুল লতিফ আকবরের মনে উদারতার বীজ বপন করেছিলেন। দ্বিতীয়ত ভারতের ভক্তি ও সুফি মতবাদ আকবরকে প্রভাবিত করেছিল। তৃতীয়ত বহু ধর্মের দেশ ভারতবর্ষে নিজেকে জাতীয় সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আকবর গোড়ামি বর্জিত নতুন ধর্ম প্রবর্তন করেন। দ্বীন-ই ইলাহি ধর্মমত ও তার প্রসার। আকবর সকল ধর্মের মূল বিষয়গুলি সম্পর্কে আলোচনার জন্য 1575 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিতে ইবাদতখানা নির্মাণ করেন। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ প্রভৃতি ধর্ম জ্ঞানীদের সঙ্গে আলোচনা করে এবং সিদ্ধান্তে আসেন যে সকল ধর্মের মূল কথা এক। তবে দ্বীন-ই ইলাহি বিশেষ প্রভাব বিস্তার করতে পারেনি। আকবরের মৃত্যুর সঙ্গে এই ধর্মেরও সমাধি হয়েছিল। দ্বীন-ই ইলাহি প্রবর্তন করে আকবর ভারতীয় জনগণকে একটি সাধারণ বেদিতে মিলিত হওয়ার প্রেক্ষাপট রচনা করেন। এর ফলে হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ যথেষ্ট হ্রাস পায় এবং ধর্মীয় ও রাষ্ট্রীয় ব্যাপারে সম্রাটের কর্তৃত্ব সুদৃঢ় হয়। এরপরে যেটা আছে, তিনি সরকারের কটি ভাগ এবং এই ভাগগুলির কোনটি কি কাজ করে? এর উত্তরটি হলো এই যে সরকারের তিনটি ভাগ, যথা এক হচ্ছে আইন বিভাগ, 2 শাসন বিভাগ ও 3 বিচার বিভাগ। আইন বিভাগের কাজ হলো দেশ পরিচালনার জন্য আইন তৈরি করা। শাসন বিভাগের কাজ হলো আইন অনুসারে দেশ পরিচালনা করা। এরপর হচ্ছে 3 বিচার বিভাগের কাজ হলো আইন বা সংবিধান অনুসারে দেশ চলছে কিনা বা দেশের জনগণের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা তা দেখা এবং এই নিয়ম মেনে না চললে বা নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এরপর এটা আছে 4 ক্যালিগ্রাফি এবং মিনিয়েচার বলতে কি বোঝো? এর উত্তরটি হলো ক্যালিগ্রাফি মধ্যযুগে ভারতে যখন ছাপাখানার প্রচলন হয়নি তখন বইপত্র, সরকারি সমস্ত দলিলপত্র হাতে লেখা হতো। সেকালে সুন্দর হাতের লেখা শিল্পের খুব চর্চা হতো। একে ইংরেজিতে ক্যালিগ্রাফি এবং বাংলায় হস্তলিপি বিদ্যা বা হস্তলিপি শিল্প বলা হয়। এরপর যেটা হচ্ছে মিনিয়েচার শব্দটি ইংরেজি শব্দ, একে বাংলায় অনুচিত্র বলা যেতে পারে। মধ্যযুগে বইয়ের পাতা ছবি দিয়ে সাজানো হতো। আকার ও আয়তনে এই ছোট ছবিগুলিকে মিনিয়েচার বলা হয়। এরপর যেটা আছে 5 শিবাজি কিভাবে মারাঠা জাতিকে জোটবদ্ধ করতে সফল হয়েছিলেন? এর উত্তরটি আমি বলে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে নাও। শিবাজি অসংহত মারাঠাদের জোটবদ্ধ করতে উদ্যোগী হন। এক যেটা আছে স্বরাজ্যের আদর্শ। মহারাষ্ট্রে পর্বত সংকুল অঞ্চলে বসবাসকারী মারাঠাদের মধ্যে কোনো রকম ঐক্যের সম্পর্ক ছিল না। শিবাজি প্রথম মারাঠাদের স্বরাজ্য গঠনের স্বপ্ন দেখিয়ে ঐক্যবদ্ধ করেন। এরপর 2 এটা আছে যুদ্ধ ও কূটকৌশল। শিবাজি ছিলেন একজন যুদ্ধ পারদর্শী নেতা। তিনি কূটকৌশল প্রয়োগ করে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে দীর্ঘ লড়াই চালিয়ে মারাঠা জাতীয়তাবাদের উত্থান ঘটান। এরপরে 9 দাগে যেটা আছে 8-10টি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। যেটা আছে পাল ও সেন আমলে বাংলার ধনসম্পদ ও অর্থনীতির পরিচয় দাও। এর উত্তরটি হলো আমরা এখান থেকে বলে দেব। পাল ও সেন রাজারা বাংলায় প্রায় 500 বছর ধরে রাজত্ব করেছিল। পাল ও সেন রাজাদের
আমলে বাংলার অর্থনীতি সম্পর্কে জানা যায় বিভিন্ন শিলালিপি এবং রামচরিত, বল্লালচরিত প্রভৃতি গ্রন্থ থেকে। কৃষি। পাল ও সেন যুগে বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি। রাজা সমস্ত জমির মালিক ছিলেন। তিনি কৃষকদের জমি দান, বিক্রয় এবং চাষের জন্য প্রদান করতে পারতেন। কৃষিজ শস্যের মধ্যে প্রধান ফসল ধান হলেও আখ, সর্ষে, তুলো, নারকেল, সুপারি প্রভৃতি ফসলের উৎপাদন হতো। এরপর যেটা হচ্ছে রাজস্ব ব্যবস্থা। পাল ও সেন আমলে প্রধানত 4 ধরনের রাজস্বের কথা জানা যায়। এগুলি হলো ভাগ, ভোগ, কর ও হিরণ্য। ভাগ হিসেবে রাজা উৎপন্ন শস্যের 1/6 আদায় করতেন। এরপর হচ্ছে শিল্প। পাল ও সেন যুগের শিল্পের মধ্যে প্রধান ছিল বস্ত্রশিল্প, অলঙ্কার শিল্প, কাঠ শিল্প প্রভৃতি। দেওপাড়া লিপি থেকে জানা যায় এই সময়ে শিল্পীরা শিল্পী সংঘ বা গিল্ড গড়ে তুলেছিল। সুলপানি বারেন্দ্র শিল্পগোষ্ঠীর প্রধান ছিলেন। এরপরে বাণিজ্য। আরব বণিকদের আধিপত্য প্রতিষ্ঠিত হওয়ার কারণে পাল ও সেন যুগে বাংলায় বাণিজ্যের অবনতি ঘটে। এই যুগে স্বর্ণমুদ্রা ছিল না। পাল যুগে রৌপ্য মুদ্রা কিছু প্রচলিত থাকলেও সেন যুগে তাও ছিল না। বিনিময়ের মাধ্যম ছিল কড়ি। এই সময়ে বিখ্যাত বন্দর ও নগর ছিল তাম্রলিপ্ত, দণ্ডভুক্তি, কর্ণ, সুবর্ণ প্রভৃতি। পরিশেষে বলা যায় এ যুগে অর্থনীতি অবক্ষয় পাল ও সেন রাজাদের পতনকে ত্বরান্বিত করেছিল। এরপরে দুইটা হচ্ছে বাবরের নেতৃত্বে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে লেখো। এর উত্তরটি হলো এই যে এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। প্রথমে যেটা হচ্ছে ভূমিকা। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবরের মা কুতলুক নিগার খাতুন ছিলেন মোগল বীর চেঙ্গিস খানের বংশধর। বাবর সম্পর্কে আমরা জানতে পারি তার লেখা আত্মজীবনী তুজুকি বাবরি বা বাবরনামা গ্রন্থ থেকে। পূর্ব পরিচয়। বাবর 1483 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পিতা ওমর শেখ মির্জার মৃত্যুর পর বাবর মাত্র 12 বছর বয়সে 1494 খ্রিস্টাব্দে ফারগনা রাজ্যের সিংহাসনে বসেন। তিনি 1504 খ্রিস্টাব্দে কাবুল দখল করেন। কাবুল জয়ের পর তিনি ভারতের দিকে দৃষ্টি দেন। ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা। এক পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে দিল্লির লোদি বংশের সুলতান ইব্রাহিম লোদি ও বাবরের মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়। এই যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন এবং বাবর দিল্লি দখল করেন। এই যুদ্ধে জয়লাভের ফলে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত তৈরি হয়। এরপর দুইটা হচ্ছে খানোয়ার যুদ্ধ। দিল্লি দখলের পর 1527 খ্রিস্টাব্দে মেয়রের রানা সংগ্রাম সিংয়ের সঙ্গে বাবর খানোয়ার যুদ্ধ বাদে যুদ্ধের আগে বাবর এই যুদ্ধকে ধর্মযুদ্ধ ও সেনাদের ধর্মযোদ্ধা বলে তাদের জোরবদ্ধ করেছিলেন। এই যুদ্ধে বাবর জয়লাভ করেন। এরপর যেটা হচ্ছে চাঁদেরি দুর্গ জয়। বাবর 1528 খ্রিস্টাব্দে মালবরাজ মেদিনী রায়কে পরাজিত করে গোয়ালিয়রের চাঁদেরি দুর্গ দখল করেন। এরপরে চারিটা হচ্ছে ঘরঘরা যুদ্ধ। বাবরের অগ্রগতি রোধ করার জন্য পূর্ব ভারতের শাসকরা সচেষ্ট হন। বাংলার নসরত শাহ, জৌনপুরের শাসনকর্তা মাহমুদ লোদি, বিহারের শের খান মিলিত হয়ে এক শক্তিজোট গঠন করেন। তাদের সঙ্গে বাবরের গঙ্গা ও ঘরঘরা নদীর মিলনস্থলে 1529 খ্রিস্টাব্দে যে যুদ্ধ হয় তা ঘরঘরা যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধেও বাবর জয়লাভ করেন। এর ফলে ভারতে বিস্তৃত অঞ্চলে মুঘল সাম্রাজ্যে সুপ্রতিষ্ঠিত হয়। উপসংহার 1530 খ্রিস্টাব্দে 47 বছর বয়সে বাবরের মৃত্যু হয়। বাবর মাত্র 4 বছর ভারতে রাজত্ব করেন। এই 4 বছরের বেশিরভাগ সময় তিনি যুদ্ধে লিপ্ত ছিলেন এবং মুঘল সাম্রাজ্যের ভিত্তিকে সুদৃঢ় করেছিলেন। এরপরে তিনি এটা হচ্ছে শের শাহের শাসন ব্যবস্থা সম্বন্ধে যা জানো আলোচনা করো। এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। ভূমিকা।
সম্রাট শেরশাহ ছিলেন বিজেতা হিসাবে শ্রেষ্ঠ আর শাসক হিসাবে শ্রেষ্ঠতম। দিল্লির শাসক হিসেবে তিনি মাত্র 5 বছর রাজত্ব করেছিলেন, কিন্তু এই অল্প সময়ের মধ্যে শাসন ব্যবস্থার সর্বত্র তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। তার শাসন ব্যবস্থার মধ্যে অনেক মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায়। শেরশাহের মানবিক চিন্তামূলক সংস্কার এক যেটা হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শেরশাহ অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেন। এরপর যেটা হচ্ছে পাট্টা, শেরশাহ কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার এবং তাকে কত রাজস্ব দিতে হবে তা লিখে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হতো। কবুলিয়ত, পাট্টাপ্রাপ্ত কৃষকরা রাজস্ব দেওয়ার কথা স্বীকার করে বা কবুল করে সরকারকে যে দলিল সই করে দিত তাকে কবুলিয়ত বলা হতো। এরপরে যেটা হচ্ছে বিচার সংস্কার। শেরশাহ পক্ষপাতহীন ও কঠোর বিচার ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি তাঁর সাম্রাজ্যের মধ্যে একই ধরনের আইন ও দণ্ডবিধি প্রবর্তন করেন। সম্রাট স্বয়ং প্রতি বুধবার আপিল মামলার বিচার করতেন। অপরাধীকে শাস্তিস্বরূপ বেত্রাঘাত, অঙ্গচ্ছেদ, এমনকি প্রাণদণ্ডও দেওয়া হতো। এরপর আছে তিনি যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুদীর্ঘ ও প্রশস্ত রাজপথ নির্মাণ শেরশাহের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তিনি পূর্ববঙ্গের সোনারগাঁ থেকে পেশোয়ার পর্যন্ত 1400 মাইল দীর্ঘ পথ নির্মাণ করেন, যা সড়কি আজম, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড নামে পরিচিত। তিনি আগ্রা থেকে বুরহানপুর ও আগ্রা থেকে যোধপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করেন। তিনি পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে অনেক সরাইখানা নির্মাণ করেছিলেন। তিনি প্রথম ঘোড়ার পিঠে ডাক আদান প্রদানের ব্যবস্থা করেন। এরপর এটা হচ্ছে ধর্মনীতি। শেরশাহ ছিলেন সুন্নি মুসলমান। তিনি ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণ করে শাসন পরিচালনা করতেন। ব্রহ্মজিৎ গৌড় তার প্রধান সেনাপতি ছিলেন। তার উদার নীতির জন্য তিনি ভারতের জাতীয় সম্রাটের মর্যাদা লাভ করেছেন। উপসংহার: মধ্যযুগে মাত্র 5 বছর রাজত্ব করে শেরশাহ উন্নত শাসন কাঠামো রচনা করেন। এই প্রসঙ্গে ঐতিহাসিক স্মিথ বলেছেন যে শেরশাহ যদি আরও কয়েক বছর জীবিত থাকতেন তাহলে ভারতের ইতিহাসে হয়তো মহান মুঘলদের আবির্ভাব সম্ভব হতো না। এরপরে চারিটা আছে ভক্তিবাদের মূল কথা কি? ভক্তিবাদী আন্দোলনে চৈতন্যদেবের ভূমিকা লেখো। এর উত্তরগুলি হলো এই যে ভক্তিবাদের মূল কথা কি, এর উত্তরটি হলো ভক্তিবাদের মূল কথা হলো ভগবানের প্রতি ভক্তি। এরপরে যেটা হচ্ছে চৈতন্যদেবের ভূমিকা, এই যে মধ্যযুগে ভক্তিবাদী আন্দোলনের অন্যতম পুরোধা পুরুষ ছিলেন শ্রী চৈতন্যদেব। তিনি তাঁর অনুগামীদের কাছে ভগবান বিষ্ণুর অবতার রূপে পূজিত হন। তাঁর প্রচারিত ধর্মমত গৌড়ীয় বৈষ্ণব ধর্ম নামে সুবিদিত। পূর্বজীবন: শ্রী চৈতন্যদেব 1486 খ্রিস্টাব্দে বাংলার নবদ্বীপের এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকে ব্যাকরণ, দর্শন প্রভৃতি নানা শাস্ত্রে তাঁর অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় পাওয়া যায়। এরপর আছে দীক্ষালাভ ও সন্ন্যাস। শ্রী চৈতন্য 22 বছর বয়সে বৈষ্ণব ধর্মগুরু ঈশ্বরপুরীর কাছে কৃষ্ণমন্ত্রে দীক্ষালাভ করেন এবং 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে বৈষ্ণব ধর্ম প্রচারে ব্রতী হন। এরপর হচ্ছে শ্রী চৈতন্য ধর্মমত। শ্রী চৈতন্য বৈষ্ণব ধর্মের মূল মন্ত্র বৈরাগ্য, প্রেম ও জীবের প্রতি দয়ার আদর্শ প্রচার করেন। তিনি তার শিষ্যদের উপদেশ দিতেন, ত্রিনাদপি সুনিচেন তররিব সহিষ্ণু অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। অর্থাৎ এখানে বলেছে যে তিনের মতো নম্র, তরুর মতো সহনশীল ও নিরহংকারী হয়ে সর্বদা ভগবান হরির গুণকীর্তন করবে। তিনি জাতিভেদ প্রথা, ধর্মীয় আড়ম্বর ও ব্রাহ্মণ্যের প্রাধান্য অস্বীকার করেছিলেন। তিনি 1533 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। প্রভাব: শ্রী চৈতন্যের ভক্তিধর্মের প্রভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করে। তার শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জবন হরিদাস, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, উড়িষ্যার রাজ
প্রতাপ রুদ্রদেব প্রমুখ। এরপরে 5 থেকে যেটা হচ্ছে ভারতকে কেন গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্র বলা হয়, দেশ পরিচালনায় সংবিধানের ভূমিকা আলোচনা করো। এর উত্তরগুলি হলো এই যে ভারতকে গণতান্ত্রিক যুক্তরাষ্ট্র বলা হয়, ভারতকে গণতান্ত্রিক যুক্তরাষ্ট্র বলার কারণ এক যেটা হচ্ছে গণতান্ত্রিক, যে শাসন ব্যবস্থায় জনগণ নিজেদের মধ্যে থেকে শাসক বেছে শাসন পরিচালনায় অংশগ্রহণ করতে পারে তাকে গণতন্ত্র বলে। ভারত একটি গণতান্ত্রিক দেশ। ভারতে 18 বছর বা তার বেশি বয়সে নাগরিকগণ ভোট দিয়ে নিজেরাই শাসক নির্বাচন করতে পারে। এরপর হচ্ছে যুক্তরাষ্ট্র, যে দেশে সংবিধান অনুসারে একটি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করে শাসন পরিচালিত হয় তাকে যুক্তরাষ্ট্র বলে। ভারতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আছে। ভারতে একটি কেন্দ্রীয় সরকার এবং প্রতি রাজ্যে একটি করে রাজ্য সরকার আছে। এরপরে যেটা আছে দেশ পরিচালনায় সংবিধানের ভূমিকা। সরকার দেশ পরিচালনা করে। সরকার দেশের জনগণকে ভালো রাখার জন্য, দেশের শান্তি ও উন্নতির জন্য কাজ করে, আর সরকারকে সংবিধান মেনে সব কাজ করতে হয়। তাই বলা যায় দেশ পরিচালনায় সংবিধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 1 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দেই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য।